নীলু পত্রিকার খবরটা 4 বার পড়ল। একটা লাল কলম দিয়ে বক্স করা খবরটির প্রতিটি লাইন দাগালো। তারপর কাগজটা তার বাবাকে দিয়ে এলো। খবরটা এরকম: পুরানা পল্টনে আতঙ্ক, স্টাফ রিপোর্টার। শুক্রবার রাত 1টার দিকে পুরানা পল্টন এলাকায় মধ্যযুগীয় নাটকের অবতারণা হয়েছে। লোহার রড হাতে এক যুবক অত্র অঞ্চলে ত্রাসের সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী উক্ত যুবকটির পরনে ছিল কালো প্যান্ট, গায়ে কোনো কাপড় ছিল না। সে প্রথমে একটা রাস্তার কুকুরকে পিটিয়ে মেরে ফেলে এবং তারপরই গাড়ি বারান্দায় শুয়ে থাকা কিছু ছিন্নমূল মানুষকে আক্রমণ করে। সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি। চিৎকার এবং হইচই শুনে প্রচুর লোকজন জমে যায় এবং যুবকটি পালিয়ে যেতে সমর্থ হয়। নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সঙ্গে আমরা যোগাযোগ করি। ফাঁড়ি কর্তৃপক্ষ জানান যে এই প্রসঙ্গে তারা কিছুই জানেন না। জাহিদ সাহেব খবরটা পড়লেন, কিন্তু তার কোনো ভাবান্তর হলো না। পত্রিকা খুললেই এ জাতীয় খবর থাকে। বাংলাদেশের কোথাও না কোথাও কেউ না কেউ ত্রাসের সৃষ্টি করছে। একবার খবর বেরোলো ছোট ছোট শিশুদের পানিতে ডুবিয়ে মেরে ফেলা হচ্ছে। একবার বেরোলো রক্তচোষার আগমন ঘটেছে। এরা কাউকে একা পেলেই ধরে সিরিঞ্জ দিয়ে সমস্ত রক্ত নিয়ে যাচ্ছে। খলিল উল্লাহ বলে এক লোককে নিয়ে প্রচুর হইচই হলো। এই লোকটির প্রধান খাদ্য নাকি মৃত মানুষের কলিজা। অবিশ্বাস্য ব্যাপার, কতটুকু সত্যি কে জানে। জাহিদ সাহেবের ধারণা এ জাতীয় খবরের বেশিরভাগই রিপোর্টাররা চা সিগারেট খেতে খেতে তৈরি করেন। মানুষের কৌতূহল বাড়িয়ে পত্রিকার আয় বাড়ান। এ জাতীয় খবরের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে বেশ কয়েকটি ফলো আপ স্টোরি ছাপা হবে এবং সবশেষে একটি সচিত্র ফিচারের মাধ্যমে ঘটনার ইতি হবে। অতঃপর রিপোর্টাররা অন্য কোনো ভয়াবহ ঘটনা ফাঁদতে চেষ্টা করবেন, অজ্ঞাতনামা জন্তু বা এই জাতীয় কিছু। কিন্তু নীলু এই খবরটি এভাবে দাগিয়েছে কেন? বর্তমানে নীলুর কিছু অস্বাভাবিক ক্ষমতা আছে। সে কি সেই ক্ষমতার কারণেই কিছু আঁচ করেছে? দুপুরবেলা খাবার সময় জাহিদ সাহেব প্রসঙ্গটা তুললেন। হালকা গলায় বললেন, পুরানা পল্টনে আতঙ্ক, এই খবরটা তুই দাগিয়েছিস কেন? নীলু জবাব দিল না। তার মুখ থমথমে। জাহিদ সাহেব বুঝলেন নীলু এখন কোনো কথারই জবাব দেবে না। মাঝে মাঝে সে এরকম চুপ হয়ে যায়, প্রয়োজনীয় কথাও বলে না। জাহিদ সাহেব মেয়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের মনে বললেন, দরজা টরজা ভালো মতো বন্ধ করে ঘুমোনো উচিত। বলা তো যায় না, পল্টন আর কাঁঠাল বাগান তো খুব একটা দূরের ব্যাপার না। তার এসব বলার উদ্দেশ্য হচ্ছে মেয়েকে আলোচনায় টেনে আনা। কিন্তু নীলু একটি কথাও বলল না। খাওয়ার মাঝখানে সে উঠে চলে গেল। জাহিদ সাহেব যা ভেবেছিলেন তাই। ফলো আপ স্টোরি ছাপা হয়েছে। খবর চলে এসেছে প্রথম পাতায়। আকর্ষণীয় শিরোনাম, অর্ধনগ্ন বিভীষিকা, স্টাফ রিপোর্টার। 1 জুলাই শনিবার পুরানা পল্টন এলাকায় ত্রাস সৃষ্টিকারী যুবক আবার গভীর রাতে দেখা দিয়েছে। যথারীতি তার হাতে ছিল লোহার রড। এবার তার হাতের রডের আঘাতে রাহেলা নামক এক পতিতা গুরুতর আহত হয়েছে। তার ডান হাত এবং পাঁজরের 2টি হাড় ভেঙে যায়। তাকে সরোয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাহেলার বর্ণনা অনুযায়ী রাত আনুমানিক 2 ঘটিকার সময় নগ্নগাত্র যুবক একটি সুচালু রড নিয়ে উপস্থিত হয় এবং নীলু আজও খবরটির চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়েছে। তারপর বাবাকে খবরের কাগজটি দিয়ে বলল, বাবা, আমাকে একটা কাজ করে দেবে? নিশ্চয়ই দেব। কাজটা কি? আমি মিসির আলি স্যারকে চিঠি লিখেছি। ওইটি তাকে পৌঁছে দেবে। তিনি অবশ্যই এখনো ঢাকায় ফেরেননি। তুমি দরজার নিচ দিয়ে রেখে আসবে, যাতে আসা মাত্র পেয়ে যান। জাহিদ সাহেব বিস্মিত হয়ে মেয়ের দিকে তাকালেন। নীলু বলল,
স্যারের খুব বিপদ। খালি গায়ের ছেলেটি স্যারকে মেরে ফেলবে, তাকে সাবধান করা দরকার। বলিস কি? আমি যা বলছি ঠিকই বলছি। তুমি এক্ষুনি যাও, খামের ওপর ঠিকানা লেখা আছে। আমি নিজেই যেতাম, কিন্তু আমার ভালো লাগছে না। জাহিদ সাহেব দেখলেন খামের ওপর পুরানা পল্টনের ঠিকানা লেখা। পুলিশ কমিশনার রাত 11টায় পুরানা পল্টন এলাকায় এলেন। থমথম করছে চারদিক, একটিও ভিখারিকে দেখা গেল না। দোকানপাট পর্যন্ত বন্ধ। তিনি লক্ষ্য করলেন একতলার বাসিন্দাদের প্রায় সবাই প্রচণ্ড গরমেও জানালা বন্ধ করে শুয়েছে। আতঙ্কের মতো ভয়াবহ কিছুই নেই, এবং পুলিশের সাজে আতঙ্কগ্রস্ত মানুষের মতো ভয়াবহ কিছুই নেই। মিছিলের মানুষজন হঠাৎ ক্ষিপ্তের মতো পুলিশের গাড়িতে ঝাঁপিয়ে পড়ে, কারণ রাইফেল হাতে পুলিশকে দেখে তারা আতঙ্কগ্রস্ত হয়। সাজ্জাদ হোসেন গাড়ি থেকে নেমে সিগারেট ধরালেন। এ অঞ্চলের টহল পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তিনি অপেক্ষা করতে লাগলেন তাদের জন্যে, কিছুক্ষণ কথাবার্তা বলবেন। হঠাৎ করেই তার মনে হলো গোরস্থানের ভেতরে কিছু ফিক্সড পোস্ট সেন্ট্রি দেওয়া দরকার। লুকিয়ে থাকার জন্য গোরস্থান হচ্ছে আদর্শ জায়গা, কেউ কিচ্ছু টের পাবে না। একসময় আত্মগোপনকারী দেয়াল টপকে ঝাঁপিয়ে পড়বে অসতর্ক পথচারীর ওপরে। 3 জন পুলিশের একটি দল আসছে গল্প করতে। সাজ্জাদ হোসেন লক্ষ্য করলেন এদের সঙ্গে টর্চ লাইট নেই, অথচ বলে দেওয়া হয়েছিল 5 ব্যাটারির একটি টর্চ লাইট যেন সাথে থাকে। পুলিশ বাহিনীতে একটি কাজও কি ঠিকমতো করা হবে না? হন্ট। 3 জন দাঁড়িয়ে গেল এবং সেলুট দিল। তোমরা 3 জন কেন? একটা দলে 2 জন করে থাকতে বলেছি। তৃতীয় জন এসে জুটল কিভাবে? জানা গেল এই ব্যবস্থা তারা নিজেরা করেছে। 3 জন থাকলে নাকি বেশি সাহস থাকে। তোমরা কি লোহার রড হাতে একটা লোকের ভয়ে আধমরা হয়ে গেছো? একজন আনসারেরও সাহস থাকে তোমাদের চেয়ে বেশি। ওরা কিছু বলল না। তিনি থমথমে গলায় বললেন, মেইন ডোর ধরে হাঁটছো কেন? আমি বলেছি না অলিতে গলিতে থাকবে এবং কিছুক্ষণ পরপর বাঁশি বাজাবে? আমি 15 মিনিট এই জায়গায় দাঁড়িয়ে আছি, একবারও তো তোমাদের বাঁশি শুনলাম না। বাঁশি শুনলে তো স্যার ওই ব্যাটা সাবধান হয়ে যাবে, ধরতে পারবো না। ওই ব্যাটার জন্য আমার মোটেও মাথা ব্যথা নেই। বাঁশি বাজানো দরকার অন্যদের সাহস দেবার জন্যে, যাতে সবাই বুঝতে পারে ভালো পুলিশ পাহারার ব্যবস্থা হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। আর শোনো, রাত 1টার পর যাকেই দেখবে জিজ্ঞাসাবাদ করবে, খালি গায়েই হোক কিংবা কোট প্যান্ট পরাই হোক। বুঝতে পারছো? জি স্যার। সাজ্জাদ হোসেন গোরস্থানে ঢুকলেন। সন্দেহজনক কিছুই কোথাও নেই। টুপি পরা 2-3 জন লোক ঘোরাফেরা করছে, এরা গোরস্থানেরই লোক। তবু তাদের তিনি জিজ্ঞাসাবাদ করলেন। ওদের একজন হাসি মুখে বলল, গোরস্থানে কোনো আজে বাজে লোক ঢোকে না স্যার। গোরস্থান হইল গিয়া আল্লাহ পাকের খাস জায়গা। সাজ্জাদ হোসেন প্রচণ্ড ধমক দিয়ে তাকে থামালেন। তার 18 বছরের পুলিশি জীবনে তিনি ভয়ঙ্কর সব অপরাধীদের গোরস্থান কিংবা মসজিদে লুকিয়ে থাকতে দেখেছেন। তোমরা সজাগ থাকবে এবং লক্ষ্য রাখবে। জি আচ্ছা স্যার। কাল থেকে গোরস্থানের ভেতরেও আমি পুলিশ বসাবো। জি আচ্ছা স্যার। যত শুয়োরের বাচ্চা। ওরা মুখ চাওয়াচাই করল। পুলিশ সাহেব গালিটা কাকে দিলেন বোঝা গেল না। এই লোকের মেজাজ খারাপ। গোরস্থানের ভেতর কেউ এরকম মেজাজ গরম দেখায় না। এত সাহস কারণ নেই। সাজ্জাদ হোসেন তার জিপ নিয়ে আরো খানিকক্ষণ এই অঞ্চলে ঘুরলেন। একটা পাগল ছাগল রড হাতে বের হয়েছে এবং সেই কারণে এ জাতীয় পুলিশি তৎপরতার কোনো মানে হয় না, কিন্তু এটা করতে হচ্ছে কারণ একজন মন্ত্রীর শ্বশুরবাড়ি এই অঞ্চলে। এমনিতেই মন্ত্রীদের যন্ত্রণায় প্রাণ বের হয়ে যায়, তার ওপর ইনি হচ্ছেন পার্লামেন্টারিয়ান মন্ত্রী। এদের গরমই আলাদা। তিনি মন্ত্রী সাহেবের শ্বশুরবাড়ির সামনে জিপ থামালেন। বাড়ির সামনেই পুলিশ পাহারা দিচ্ছে।
সব কজন মন্ত্রীর শ্বশুরবাড়ির সামনে পুলিশ পাহারার ব্যবস্থা করতে হলে তো সর্বনাশ। বিশাল এক পুলিশ বাহিনী লাগবে মন্ত্রীদের আত্মীয় স্বজনদের জন্যে। সাজ্জাদ হোসেনের মুখ তেতো হয়ে গেল। তিনি শব্দ করে থু ফেললেন। মিসির আলীর বাড়িও এই অঞ্চলে, ঠিকানা সঙ্গে নেই। ঠিকানা থাকলে একবার যাওয়া যেত। মিসির আলীর কাজের মেয়েটি সম্পর্কেও কিছু খোঁজ খবর নিয়েছেন। হারিয়ে যাওয়া বেশ কিছু মেয়ের সন্ধান পাওয়া গেছে। সেগুলো দিয়ে মিসির আলীকে আপাতত ঠান্ডা করা যাবে। সেন্ট্রি এগিয়ে আসছে। সাজ্জাদ হোসেন বললেন, কি খবর? খবর ভালোই স্যার, সব ঠিকঠাক। জি স্যার। তবে স্যার, এই বাড়ির লোকজন আমার সাথে খুব রাগারাগি করেছে। কেন? এরা নাকি দুজন সেন্ট্রি চেয়েছিল, একজন দেখে রেগে গেছে। দুজন লাগবে কেন? এরা কোন দেশের মহারাজ? স্যার কি বললেন? কিছু বলিনি, যাও ডিউটি দাও। এরা স্যার জিজ্ঞেস করেছিল তোমাদের ডিউটি অফিসার কে, তাই নাকি? জি স্যার, বলেছিল ব্যাটার চাকরি খাবো। সাজ্জাদ হোসেন আবার থুতু ফেললেন। মন্ত্রীদের আত্মীয় স্বজনেরা কথায় কথায় চাকরি খেতে চায়। চাকরি ছাড়া ওদের মুখে অন্য কিছু রোচে না। শালা। সেন্ট্রি, জি স্যার, যাও ডিউটি করো। দেখি আমি আরেকজনকে পাঠাবো। সাজ্জাদ হোসেন মনে মনে ভাবলেন, পুলিশের চাকরি করা মানেই পদে পদে অপমানিত ও অপদস্থ হওয়া। মিসির আলী ঢাকা পৌঁছালেন রবিবার ভোরে। দরজা খুলেই নীলুর চিঠি ভর্তি খাম পেলেন। চিঠিতে একটি মাত্র লাইন, স্যার, আপনার বড় বিপদ। কিসের বিপদ, কি সমাচার, কিছুই লেখা নেই। মেয়েদের নিয়ে এই সমস্যা। তাদের সব চিঠিতেই অপ্রয়োজনীয় কথা ছড়াছড়ি। শুধু প্রয়োজনীয় কথাগুলোর বেলায় তারা শর্ট হ্যান্ড ভাষা ব্যবহার করে। আজ পর্যন্ত তিনি মেয়েদের এমন কোনো চিঠি পাননি যেখানে জরুরি কথাগুলো গুছিয়ে লেখা। তবে নীলু একটি কাজ করেছে, নিজের বাড়ির ঠিকানা দিয়েছে। এক্ষুনি চলে যাওয়া যায়। মিসির আলী গেলেন না। হাত মুখ ধুয়ে প্ল্যান করে বসলেন আজ সারাদিনে কি কি করবেন। ক, হানিফার খোঁজ নেবেন। খ, ইউনিভার্সিটিতে যাবেন। গ, ফিরোজের খোঁজ নেবেন। ঘ, সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা করবেন। উম, আজমলের সঙ্গে দেখা করবেন। এই 5টি কাজ শেষ করার পর নীলুর কাছে যাওয়া যেতে পারে। তার এমন কোনো বিপদ নেই যে এক্ষুনি ছুটে যেতে হবে। তবে কেন জানি নীলুর কাছে আগে যেতে ইচ্ছে হচ্ছে। ফ্রয়েডের কোনো ব্যাখ্যা নিশ্চয়ই আছে। ট্রেনে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলেন এবং আশ্চর্য, নীলুকে স্বপ্নে দেখলেন। স্বপ্নটি এমন ছিল যে জেগে উঠে তার নিজেরই লজ্জা করতে লাগলো। কেবলই মনে হতে লাগলো তার পাশে বসে থাকা লোকগুলো তার স্বপ্নের ব্যাপারটা জেনে ফেলেছে। তিনি যে খানিকক্ষণ আগেই একটি রূপবতী মেয়ের হাত ধরে নদীর ধারে হাঁটছিলেন, এটা সবাই জানে। হানিফা সুস্থ, তবে অনেক রোগা হয়ে গেছে। মুখ শুকিয়ে হয়েছে এতটুকু। হানিফার কাছে তিনি ঠিক সময়ে এসেছেন। আজই তার রিলিজ অর্ডার হবে। আর একদিন দেরি হলে মুশকিল হয়ে যেত। মেয়েটি ঘাবড়ে যেত, কারণ এই 7 দিন কেউ তাকে দেখতে আসেনি। অথচ বাড়িওয়ালা করিম সাহেব বারবার বলেছেন তিনি প্রতিদিন একবার করে এসে খোঁজ নেবেন। আমাদের দেশের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে কাজগুলো তারা করতে পারবে না, সেই কাজগুলোর দায়িত্বই তারা সবচেয়ে আগ্রহ করে নেবে। চল হানিফা, বাসায় যাই। চলেন। তুই তো দারুণ রোগা হয়েছিস রে বেটি। আপনিও রোগা হয়েছেন। অসুখ বিসুখে পড়েছিলাম রে হানিফা। অবস্থা যা হয়েছিল তাতে মনে হয়েছিল নিউমোনিয়াতে ধরেছে। মরতে মরতে বেঁচে গেছি। তুই বস এখানে, আমি রিলিজ অর্ডারের ব্যবস্থা করি। রেসিডেন্ট ফিজিশিয়ান বললেন, হানিফা মেয়েটি আপাতত সুস্থ, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়বে। কেন? ওর প্রবলেমটা হচ্ছে হার্টের একটা ভালভে। তার জন্মই হয়েছিল একটা ডিফেক্টিভ বাল্ব নিয়ে। তার ছোটবেলায় ডাক্তাররা চেষ্টা করেছেন বাল্বটা রিপেয়ার করতে। ওপেন হার্ট সার্জারি হয়েছে তার।
কি করে বুঝলেন? মেয়েটি বলেছে। না, সে কিছু বলেনি। জিজ্ঞেস করেছিলাম, তার কিছু মনে টনে নেই। তবে আমাদের বুঝতে না পারার কোনো কারণ নেই। ওর হার্ট আবার ওপেন করতে হবে। এখানে করা যাবে? আগে যেখানে করা হয়েছিল সেখানে করলেই ভালো হয়। আমাদের এখানে এত ছোট বাচ্চাদের ওপেন হার্ট সার্জারির সুযোগ নেই। আপনার ধারণা ওর অপারেশনটা এ দেশে হয়নি? না, এ দেশে হয়নি, পশ্চিমা কোনো দেশে হয়েছে। কেন, আপনি জানেন না? জি না, আমার জানা নেই। মিসির আলী চিন্তিত মুখে হানিফাকে নিয়ে ঘরে ফিরলেন। সাজ্জাদ হোসেনের সঙ্গে দেখা হওয়া দরকার। সে কতদূর কি জেনেছে জানা দরকার, বা আদৌ কিছু করেছে কিনা। কিছু না করারই কথা। এদেশের বেশিরভাগ লোকই কোনো কাজ করতে চায় না। কেন করতে চায় না, এই নিয়ে কিছু ভালো গবেষণা হওয়া দরকার। কর্মবিমুখতার কারণটি কি? যদি একাধিক কারণ থাকে, সেগুলোই বা কি? সাজ্জাদ হোসেনকে টেলিফোনে পাওয়া গেল না। যতবারই টেলিফোন করা হয়, ততবারই শুধু চিকুন গলায় একজন পুরুষ বলেন, উনি ব্যস্ত আছেন, মিটিং চলছে। মিসির আলী বড় বিরক্ত হলেন। পুলিশরা এত মিটিং করে তার জানা ছিল না। ঘন্টার পর ঘন্টা এয়ার কন্ডিশন রুমে বসে মিটিং করার মতো সময় তো তাদের থাকার কথা নয়। এগুলো হচ্ছে কর্পোরেট অফিসগুলোর কাজ। শুধু কথা বলা, বকবক করা, কিছুক্ষণ পরপর কফি খাওয়া, সুখে সময় কাটানো যার নাম। সাজ্জাদ হোসেনের সময়টা অবশ্যই খুব সুখে কাটছিল না। মন্টির শ্বশুরবাড়ির কল্যাণে তিনি একটি বিপজ্জনক অবস্থায় আছেন। আইজি মতিউর রহমান এসপির কাছে তাকে জবাবদিহি করতে হচ্ছে। আইজি মতিউর রহমান ছোটখাটো মানুষ, কিন্তু দারুণ কড়া অফিসার। পুলিশ মহলে তার একটি চালু কথা আছে, মতিউর রহমানের সামনে দাঁড়ালে হাতিরও বুক কাঁপে। সাজ্জাদ হোসেনেরও বুক কাঁপছিল। মতিউর রহমান বললেন, দুজন সেন্টি চেয়েছিল, দিতেন দুজন, কেন ঝামেলা করলেন? আমি স্যার দিতাম, পরে অফিসে ফিরে মনে হলো খামোখা। একজন মন্ত্রীর শাশুড়ির ইচ্ছা অনিচ্ছা অনেক বড় ব্যাপার, কেন বুঝতে পারেন না? তাছাড়া একজন যে সেন্টি ছিল, সকালবেলায় দেখা গেল সেও ঘুমোচ্ছে। সারা রাত ডিউটি দিয়েছে স্যার, কাজেই ভোরবেলা ঘুম এসে গেছে। পুলিশ হলেও তো স্যার এরা মানুষ। এখন বলেন আমি কি করি? মিনিস্টার সাহেব ভোর 7টায় আমাকে টেলিফোন করে বলেছেন আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবার জন্যে। সাজ্জাদ হোসেন ক্লান্ত গলায় বললেন, আর কি করবেন স্যার, অ্যাকশন নিতে বলেছে, অ্যাকশন নেন। মতিউর রহমান সাহেব ফাইল খুলে একটি চিঠি বের করলেন। আমি মিনিস্টার সাহেবকে এই চিঠিটি পাঠিয়েছি। কি লিখেছি শুনুন। জনাব, পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে আপনি আমাকে যে অ্যাকশন নেবার কথা বলেছেন, সেই পরিপ্রেক্ষিতে আপনাকে জানাচ্ছি যে সাজ্জাদ হোসেন পুলিশ বাহিনীর একজন দক্ষ, নিষ্ঠাবান এবং সৎ অফিসার। ৭১-এর মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্বের সাথে তাকে বীর বিক্রম উপাধিতে সম্মানিত করা হয়েছে। এ জাতীয় একজন অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগের প্রয়োজন আছে। আপনার অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত হবে। তদন্তকারী অফিসার সাজ্জাদ হোসেনকে দোষী সাব্যস্ত করার পরপরই ব্যবস্থা গ্রহণের প্রশ্ন ওঠে। বিনীত। মতিউর রহমান চিঠি পড়া শেষ করে বললেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ দেবার কিছু নেই, সত্যি কথাই লিখেছি। তবে আপনার উচিত আরও অ্যাক্টিভ হওয়া। যাব স্যার। হ্যাঁ যান। স্যার, একটা কথা বলি। বলুন। স্যার, আমার ইচ্ছে হচ্ছে একটা কালো প্যান্ট পরে খালি গায়ে হাতে একটা লোহার রড নিয়ে যাই এবং ওই শাশুড়ির মাথায় একটা বাড়ি দিয়ে আসি। কথাটা বলে সাজ্জাদ হোসেনের মনে হলো একটা বড় ভুল হয়ে গেল। আইজি এমন কোনো ব্যক্তি নন যিনি রসিকতা সহজভাবে নেবেন। কিন্তু অবাক কাণ্ড, মতিউর রহমান সাহেব হেসে ফেললেন। মুচকি হাসি নয়, হা হা করে হাসলেন। সাজ্জাদ হোসেনের জীবনে এটা একটা স্মরণীয় দিন। তার মনের গ্লানি কেটে যেতে শুরু করেছে। তিনি অফিসে ফিরে দুটি সংবাদ শুনলেন।
10 মিনিট পর পর কে নাকি তাকে খোঁজ করেছে এবং গত রাত্রে নগ্নগাত্র ত্রাস 6 বছরের একটি ছেলেকে পিটিয়ে মেরে ফেলেছে। তার ডেড বডি কিছুক্ষণ আগেই রিকভার করা হয়েছে। চেনার উপায় নেই। লোহার রড দিয়ে পিটিয়ে থেতলে ফেলা হয়েছে। সাজ্জাদ হোসেন তখনই জিপ নিয়ে বেরোলেন। হ্যালো, এটা কি ফিরোজদের বাসা? হ্যাঁ, আপনি কে কথা বলছেন? আপনি কে এবং আপনার কাকে দরকার সেটা বলুন। আমার নাম মিসির আলী। ও আচ্ছা, আমি ফিরোজের মা। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমি সপ্তাহখানিক বাইরে ছিলাম, আপনাদের খবর দিয়ে যেতে পারিনি। ও, গিয়েছিলাম 24 ঘন্টার জন্য। ঝামেলায় পড়ে এত দেরি হলো। আমি ফিরোজের ব্যাপারেই খোঁজ নিতে গিয়েছিলাম। ও, ফিরোজ কেমন আছে? ভালো। ওকে টেলিফোনটা দিন। ওকে টেলিফোন দেওয়া যাবে না। বাসায় নেই? না। কোথায় গিয়েছে, বাইরে? হ্যাঁ। তাহলে আমি বরং রাতের বেলা একবার টেলিফোন করব। না, রাতের বেলা টেলিফোন করবেন না, ওকে পাওয়া যাবে না। কেন, ও কি রাতে ফিরবে না? না, ও ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোথায়? ওর মামা বাড়িতে, বরিশালে। কিন্তু আমি তো বলেছিলাম ওকে দীর্ঘদিন চোখে চোখে রাখতে হবে। কোনো উত্তর নেই। হ্যালো, বলুন, কি হয়েছে ফিরোজের? কি আবার হবে? কিছুই হয়নি, ও ভালো আছে। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আপনি কি দয়া করে বলবেন? ওর কিছু হয়নি, ও ভালো আছে। ও আছে তার মামা বাড়িতে। বরিশালে? হ্যাঁ, বরিশালে। আপনি ঠিক কথা বলছেন না, কারণ ফিরোজের মামার বাড়ি বরিশাল নয়। ফিরোজ সম্পর্কে যাবতীয় তথ্য আমার জানা। দয়া করে আপনি আমাকে বলুন কি হয়েছে। কিছু হয়নি। অনেকবার তো এই কথা বললাম, তবু কেন বিরক্ত করছেন? ওসমান সাহেবকে দিন, তার সঙ্গে কথা বলবো। উনি বাসায় নেই। কখন ফিরবেন? জানি না কখন ফিরবেন। শুনুন আপা, আমি আসছি এই মুহূর্তে। মিসির আলী টেলিফোন নামিয়ে তক্ষুনি ধানমন্ডি ছুটলেন, কিন্তু ওসমান সাহেবের বাড়ির ভেতরে ঢুকতে পারলেন না। দারোয়ান গেট বন্ধ করে বসে আছে, সে কিছুতেই গেট খুলবে না। ওসমান সাহেব এবং তার স্ত্রী কেউ নাকি বাড়ি নেই। কখন ফিরবেন তারও কোনো ঠিক নেই। মিসির আলী বললেন, ঠিক আছে, আমি বসার ঘরে অপেক্ষা করব, গেট খোলো। সাহেব আর মেম সাহেব বাড়িতে না থাকলে গেট খোলা নিষেধ আছে। মিসির আলী প্রায় 2 ঘন্টা গেটের ওপাশে দাঁড়িয়ে রইলেন। কোনো লাভ হলো না। নীলুদের বাসা কাছেই কোথাও হবে। ঝিগাতলা ধানমন্ডি থেকে খুব একটা দূর নয়। মিসির আলী সেদিকেই রওনা হলেন। ফিরোজের কথা বারবার মনে আসছে, কিছুতেই মন থেকে তাড়াতে পারছেন না। কি হলো ছেলেটার? আর যদি কিছু হয়েও থাকে, সবাই মিলে এটা তার কাছে গোপন করছে কেন? রহস্যটা কি? রাতে ফেরবার পথে আর একবার খোঁজ নিতে হবে।